আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ হলো বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনোভাবেই হোক বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে মূল। এই ভারতে কিছু না, আর এই ওসমান হাদিও কিছু না। ওসমান হাদি এরা তো শহীদ অর্জন আগের থেকে বসেছিল। তাহলে কি এখন প্রতিটা এক একজন ফাল পারবো, ইচ্ছা করে থ্রেট দিব, একজন একজনকে ভারতকে হুমকি দিব, ওরে হুমকি দিব, 7 সিস্টার উড়ে ফেলাইবো, আর এক একজন মরবো, আর এক একজন শহীদ দিবস পালন করবো। ফাইজলামি টাকা পায় না। তাহলে 1971 সালে তো আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাহলে পাকিস্তান এমবেসি আমরা করতে দিলাম কেন? কেন দিলাম? সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের, যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে। তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি 16 ডিসেম্বর আসলে। সেটা কেন করবো না আমরা? সেটা আগে বলা উচিত। যে চৌধুরী মনুদ্দিনরা যখন আমাদের আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে, তারা যখন চলে গেল ইংল্যান্ডে, আমেরিকায়, এই সকল রাজাকাররা, এই সকল আলবদররা, তাহলে সেটার জন্য আমরা কি করব এখন? তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব? ওই হিসাব নিক না আগে। কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে? না, এটা ওসমান হাদি ফ্যাক্টর না, কারণ ওর ভিতরে ডর ঢুকছে। এই জেহাদিকে ভিতরে ডর ঢুকছে। এই যে এনসিপির পোলাপান, চ্যাংরা পোলাপান, ওকে ভিতরে ডর ঢুকছে। চ্যাংরা তো রক্ত গরম তো। ওই যে ফাল পারছে, মনে করছে হাসিনারে ফালাই দিছি, জনগণরে আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময়। অগতের শক্তিটা দূর, ওইটা তারা বুঝে নাই। ওটা এখন বুঝবো, বুঝছেন না? কারণ কি জানেন, এগো ভিতরে ডট ঢুকিয়ে গেছে। চিন্তা করে ওসমান নাদিরে ফালাই দিছে, কোন দিনে আমারে ফালাই দেয়, কোন দিন ওরে ফালাই দেয়। এদের খাওয়ান দান বন্ধ হয়ে গেছে। এদের বেসিক্যালি খাওয়ান দান বন্ধ হয়ে গেছে। এর জন্য ডরের চোট এগুলি করতেছে। ওই যে মোমবাতি নিবার আগে বুদবুদ করে। কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচিত হয়ে গেছে। কারণ ইউনূস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে। গণতন্ত্র গণটিপে হত্যা করছে, বিচারের নামে প্রহসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের বিচার করে না করছে কে? সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই। করছেন বিচার নামে প্রহসন করছেন। ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই, তাজুলের মতো রাজাকারদের বিচার করেন নাই, করছেন। তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে। এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে। এখন তাই ফাল পারতেছে। আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু পিঙ্কু এদেরকে বাতাস দেয়, এদেরকে উস্কায় দেয়। এদেরকে উস্কানের ফলে প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি তো বহুত আগে টার্গেট। কারণ ওই যে আরেক রাজাকার আছে না, রাজাকারের পোলা মাহমুদুর রহমান, আমার দেশ, যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল, এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান, বুঝছেন না? এই মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই বন্ধ আগুন জ্বালাই দিব, আপনার ডেলি স্টার আগুন জ্বালাই দিছে, প্রথম আলো আগুন জ্বালাই দিছে, মানুষগুলোর জীবন বিপন্ন করছে। ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে, তাদের শরীরে আঘাত করছে, তারা পুইরা মরতে নিছিল, মরে গেছে কিনা কয়জন কে জানে। এরপরে যদি লুপিঙ্ক কয় না থাক, ফিরে আসো, চলবো না, ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছো লুপিঙ্ক। ভারতের সাংবাদিকরা, ভারতের সরকারের যদি কেউ শুনে থাকে, এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করে এই ইল্লু পিঙ্কু জাগের বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছি, এগুলো ঘাড়ের ধইরা জেলের ভিতরে পড়া। এই আইন কিন্তু আছে, আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায়। তাহলে ইল্লু পিঙ্কুরে সোজা করা উচিত। এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না, এই যে হাসনাত আব্দুল্লাহ, ফাইনাল আমু, করে আলামু, খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল্লা গেছে জিহাদিগুলি। আজকে দেখলাম এইগুলি ফুল্লা ফুটবলের মতো হয়েছে। এক একটা খাইতে খাইতে উপরে দেয়া খায়, নিচ দেয়া খায়, ব্যাংকে খায়, গলা দিয়ে খায়, খাইতে খাইতে তো গলা এই পর্যন্ত ঠেকে গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান, মৌলবি, সলবি যা আছে অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস। কথা কন না কেন? স্টেট বলেন। আর বিএনপি, আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে। ভাই, আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না, বিএনপি ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক। আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক। বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে, এগুলো তবা করুক। এই যে আজাদ, আড়াই হাজার সন্ত্রাসী এটা পাল্টাছে না, এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুজনে দেশের জন্য কাজ করুক, এটা দেশে ইউনাইটেড হয়ে যাক। সবার উপর বাংলাদেশ,
সবার উপর 1971 সাল, সবার উপর আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব। এরা একত্র হয়ে যাক, এই দুই দল একত্র, এই হারামজাদাগুলির পেতানি দেখ না কেন, সবগুলির বাইন্দা ভিতরে বলুক না কেন, কেন বলবে না? সবগুলি শয়তান। এখন এই কথা কইতে লজ্জা পান কেন? লজ্জা পান, রেখা টেকা করার দরকার। এরা জিহাদি, বাংলাদেশ জিহাদিতে পাল্লায় পড়ে গেছে। আমরা ঠিক হয়েছিলাম। শুনেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক, গণতন্ত্র ফিরে আসুক, আমিও চাইছি, সবাই চাইছি, আমরা সংগ্রাম করছি, কিন্তু নিশ্চয়ই দেশটাকে জেহাদিয়াতে তুলে দিতে চাই নাই। সেই সকল বিকৃত ইসলামের বিকৃত ব্যাখ্যায় জেহাদি এগো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যারা তারা নাস্তিক বানাই দিব, যারা তারা কাফের বানাই দিব, যারা তারা মুরতাদ বানাই দিব, যারা তারা আগুন জ্বালাই দিব, ইসলামের এই অবমাননা করছে, ওই অবমাননা করছে, এগুলি করে যারা তারা ভয় দেখাইবো, এগুলির ফেস করেন না কেন একত্রভাবে? বাংলাদেশে এদের সংখ্যা বেশি না, এরা হইতেছে ইউনাইটেড মবক্রেসি। খায় দেয়, কাজ দেয়, এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও পাইব না এই সকল পোলাপান। এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো ফুলবো, বুঝছেন না? সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হতে হবে। আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে ইউনূস সাহেব, আপনি দেখতেছেন না, যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি হাই কমিশন এরা আক্রমণ করে, এরা প্রোটেস্ট, এরা আক্রমণ করে, এরা থ্রেট দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার, আমিও তো ভারতের অনেক সমালোচনা করি ভারতের সরকারের, কিন্তু এর অর্থ কি ভারতের হাই কমিশন জ্বালাই দিব? ভিয়েনা কনভেনশন আছে কি করতে? আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে, এটা বুঝেন ডক্টর? আপনার তাই কাছে কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে তাহলে? এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশের পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন ভাই? আপনি কি ওয়াকার সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপরে আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, এই বান্দরগুলিনে ধরেন, দেশকে ঠান্ডা করেন। কথা নেই, বার্তা নেই, ট্রাক্টর নিয়ে গিয়া বিল্ডিং ভেঙে ফেলাইবো, আগুন জ্বালায় ফেলাই দিব। কয়জন? কয়জন এটা? এরা কয়জন? 1000, 2000, 3000, 5000, 10,000 এর উপরে না। এই 10,000 আপনি ডান্ডা দিয়ে ঠান্ডা করেন, বেশি না, কয়েকশো আর্মি অফিসার লাগবে, আর্মি লাগবে, সোজা করে দেন, দেখবেন এগো পিছে কুত্তাটাও ঘরাইব না, বুঝছেন? বাংলাদেশকে আর কত জাহান্নাম বানাবেন আপনারা? আর কত জাহান্নাম হইতে দিবেন আপনারা? এটা ভাবতে হইব। এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব, যদি চায় ঘোষণা দেখ, তাহলে আমরাও প্রস্তুত হই। বাংলাদেশকে বিএনপি, আওয়ামী লীগ, আপনি যাই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, বাংলাদেশকে মদ থেকে বাঁচাইতে হবে। তার জন্য যা দরকার, যদি আমাদেরকে তৈরি হইতে হয়, তার আমরা তৈরি হবো। যদি মারামারি করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাতে হয়, তো তাই সেটাই আমাদের করতে হবে। কি করা? যদি সরকার আমাদেরকে হেল্প না করে, বাংলাদেশ আর্মি হেল্প না করে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য, আর তো উপায় নাই আছে। যখন এই ভিডিও রেকর্ড করছিলাম তখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাতেই নানা রকম হুজ্জতি শুরু হয়েছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন, ভাঙচুর, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর এবং আগুন। এরকম একটা কিছু আমরা তো অন্তত ধারণা করতে পারছিলাম, কিন্তু সরকার করতে পারেনি। জানাব ওসমান হাদি হঠাৎ করে মারা যাননি, যে সরকার খুবই সমস্যার মধ্যে হঠাৎ করে পড়ে গেছেন। এক সপ্তাহ আগে গুলিবিদ্ধ হাদি প্রায় এক সপ্তাহ মতো বেঁচে থেকে মারা গেছেন, এবং গতকালই প্রধান উপদেষ্টা বলছিলেন দেশবাসীকে শান্ত থাকতে। তার মানে তার কাছে বার্তা ছিল। আমরা প্রশ্ন করি, কি প্রস্তুতি ছিল আসলে সরকারের? ওসমান হাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই, আসলে আমাদের কি করার কথা ছিল? তার চাইতে জরুরি কথা, এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি, তাহলে কি করার কথা? কারা এসব করছে একটু আলাপ করে রাখা দরকার। ওসমান হাদি মারা যাওয়ার পর প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন। মানে এই মানুষটাকে কিভাবে আসলে আর পথে রাখা যাবে আমি জানি না। আবারও তিনি একরকম মোটিভেশন দেওয়ার চেষ্টা করছেন, শান্ত থাকতে, কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে, হঠকারী কাজ না করতে। ওনার প্রয়োজন ছিল খুব স্ট্রিক্ট একটা হুমকি দেওয়া সবাইকে, যে তিনি কোনোভাবেই এই ধরনের উচ্ছৃঙ্খল হঠকারী আচরণ বরদাস্ত করবেন না, এবং প্রচুর পুলিশ তো বটেই, সেনাবাহিনীর প্রয়োজনে আরও বেশি ডেপ্লয়মেন্ট দরকার ছিল ঢাকা শহরে, এবং তাদেরকে অ্যাকশনে যাওয়ার কথা বলা দরকার ছিল যখনই প্রয়োজন। ওসমান হাদির মৃত্যুকে নিয়ে যা যা ঘটছে, এটার একটা অনুমান বিকাল থেকে হচ্ছিল। আমাদের মনে রাখতে হবে, এবং এখন যে মৃত্যুটাকে নিয়ে যেভাবে যা করা হচ্ছে, তাতে সন্দেহ নানা দিকে যেতে পারে, যে এই মৃত্যুটা এই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য কেউ ঘটিয়েছে কিনা। ওসমান হাদিকে প্রমিনেন্ট করে তোলা, মিডিয়াতে প্রচুর কাভারেজ দেওয়া, হাদি সেরকম মানুষ ছিলেন যিনি মানুষের সাথে কানেক্ট করে ফেলতে পারেন, সেটা করা, এবং তারপর তাকে হত্যা করে এই ধরনের একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা, এই প্রশ্নটা করতে হবে, নিশ্চিতভাবেই করতে হবে। অথচ আমরা আরেকটু সেন্সিবল হতে পারতাম, যেমন সেন্সিবল আচরণ করেছিল ভারতের মুসলিমরা। আমাদের মনে আছে নিশ্চয়ই, বাবরি মসজিদের স্থানে যখন
রাম মন্দির করার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত, এটা একটা হাস্যকর রায় হিসেবে ভারতেই খুব পরিগণিত হয়েছে এবং হাসাহাসি হয়েছে এটা নিয়ে, যে কিছু মিথোলজির উপরে ডিপেন্ড করে একটা রায় দেওয়া হয়েছে। এই রায়টা বিজেপি ইচ্ছে করেই চেয়েছিল, তখন এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সম্ভব হলে রায়ট লেগে যাক সারা ভারতে, যেমন বাবরি মসজিদ ভাঙার পর হয়েছিল। ভারতের ওয়াকফ বোর্ড, যারা বাবরি মসজিদ পরিচালনার সাথে জড়িত, তারা তখন আহ্বান জানিয়েছিল, তারা বলেছিলেন যে রায় আমরা গ্রহণ করি না, এটা অন্যায় রায়, কিন্তু মুসলিমদেরকে বলেছিলেন আপনারা সবাই শান্ত থাকুন, এই ফাঁদে পা দেব না আমরা। ভারতের মুসলিমরা সেই সায় দিয়েছেন। অবশ্য কেউ বলতেই পারেন যে ওখানে তারা সংখ্যা লঘু বলে ঝুঁকিটা নেয়নি, তো যাই হোক তারা সেই ফাঁদে পা দেননি। মোদী ওখানে রাম মন্দির বানিয়েছেন, বানিয়ে এমনকি সব কিছু শেষ হওয়ার আগে ওটা উদ্বোধন করে নির্বাচন করে ভাবছিলেন বিরাট মাইলেজ পাবেন, তবে রায়টটা লাগিয়ে দিলে পারতেন, কিন্তু সেটা পারেনি, ব্যর্থ হয়েছিলেন। মুসলমানদের সার্বিক বিচক্ষণতার কাছে মোদী সেবার হেরে গিয়েছিলেন। আমরা পারতাম উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা 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 ঘোলাবাড়িতে মাছ শিকার করতে চায় সেই পথ বন্ধ করে দিতে। আমরা পারলাম না, আরও কিছু চেষ্টা হতে পারে। কী হতে পারে আমরা বলে দিতে পারি। প্রথম আলো ডেইলি স্টারের কথায় আসি। ভিডিও ছড়িয়ে পড়েছে, দীর্ঘ সময় সেখানে লোকজন গিয়ে হাজির হয়েছে এবং পুলিশ সেখানে যায়, কথা বলে সরে আসে। সেখানে সেনাবাহিনী যায়নি কেন এই সময়ের মধ্যে? যখনই সেখানে লোকজন জড়ো হয়েছে সেনাবাহিনীর ওখানে যাওয়া উচিত ছিল, সেনাবাহিনীর এটা ঠেকানো দরকার ছিল। প্রথম আলো ডেইলি স্টারের এই জায়গায় কারণ প্রথম আলো ডেইলি স্টার পছন্দ নাই হতে পারে। এই যে আমি বলছি, এখন তো এই আলাপও শুরু হয়েছে, যারা এদের অধিকারের পক্ষে কথা বলবে তারাও টার্গেটে থাকবে। আর আমি তো প্রথম আলোর খুবই নিয়মিত কলামিস্ট, আমাকেও টার্গেট করা হতেই পারে। তারপরে এই কথাগুলো বলা দরকার, বলবো। আমি জানি না এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেখানে আমরাও কতটুকু নিরাপদ থাকবো, কারণ এখন এই ব্র্যান্ডিং করা শুরু হয়েছে। যাই হোক, সরকার সেই অ্যাকশন তো দেখি নাই। ডক্টর ইউনূসের অত্যন্ত ম্রিয়মান স্বরে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন। উনি একটা অ্যাডমিনিস্ট্রেটর, উনি আসলে শেষ পর্যায়ে এসব বুঝতে পারছেন না, উনি কোনো প্রেডিক্ট করতে পারছেন না এই ঘটনা কী হতে পারে। উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর তার মৃত্যু হলে কী হবে, এটা অত্যন্ত বেসিক পলিটিক্যাল জ্ঞান রাখে এমন মানুষও জানেন, কিন্তু ওনাকে আমরা দেখলাম না কিছু করলেন। বিভিন্ন জায়গায় ব্লকেড হচ্ছে, শাহবাগ ব্লকেডের জন্য জুমা আর অলরেডি বিকালের দিকেই আহ্বান জানিয়েছিলেন। উসমান হাদি তখন মারা যাননি, তার মৃত্যু ঘোষিত হয়নি। তিনি বলছেন যদি তিনি মারা যান তাহলে এটা করতে হবে এবং ওটা আটকে রাখতে হবে হত্যাকারীদের ধরা পর্যন্ত। আমরা ভিডিও যখন রেকর্ড করছি তখন দেখছি বিভিন্ন জায়গায় রাস্তায় ব্লকেড হয়েছে। ঢাকা শহরের কথা বলছি, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো জায়গায় সরকার কি আসলে যথেষ্ট প্রস্তুত ছিল? 6 দিন সময় ছিল প্রস্তুতি নেবার, অন্তত গতকালের পর থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল। আরও কি হতে পারে? 32 নম্বরে আবার যাওয়ার চেষ্টা হতে পারে ইন্ডিয়ান হাই কমিশনের দিকে আরও অ্যাগ্রেসিভ ঢঙ্গে যাওয়া। আমরা গতদিন দেখেছি গিয়েছিল, খুব বেশি দূর যাওয়া যায়নি, সরকার ঠেকিয়ে দিয়েছিল। আবারও যাওয়ার চেষ্টা হতে পারে, সরকার সেটা শক্তভাবে হয়তো ঠেকাবেও। কিন্তু যদি আমরা যেতে থাকি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেখানে যদি সেটা নিয়ন্ত্রণের জন্য হতাহত কেউ হয়, সেটা আরেক নতুন সংকট তৈরি করতে পারে। এই সবগুলো পরিস্থিতি আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এবং দেখলাম কেউ এবার টুঙ্গিপাড়াকে টার্গেট করা হবে এই ধরনের আলাপ তুলছেন। যে কথাটা বলতে চাই, আসলে এই যে নানা রকমভাবে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা চলছে, সাথে যুক্ত করে রাখি কিছু ব্যক্তিকে টার্গেট করা হয়েছে, যারা ঘোষণা দিচ্ছে নাম ধরে যে এই ব্যক্তি যেহেতু উসমান হাদির সমালোচনা করেছে, ইনকিলাব মঞ্চের কর্মকাণ্ডের সমালোচনা করেছে, তাই এরাই উসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছে, সুতরাং এরা হত্যাযোগ্য। বিরাট সব বিপ্লবী দেখি আসলে এখন 5 তারিখের পর থেকে এক একজনের গলা এমন চড়েছে, এদের মধ্যে শিশু নন, কিন্তু শেখ হাসিনার সময়ে ন্যূনতম একটু শব্দ কয়েকজন করেছিল আমাদের দেখা আছে। কারণ আমি প্রায় বলি যে শেখ হাসিনার পুরো এন্টায়ার সময়টার অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, কে কী করেছে না করেছে আমাদের দেখা আছে। তারা তাদের পুরনো যে কিছু করেনি, চুপ করেছিল, সেটার জন্য দ্বিগুণ গলা উঁচু করে এইসব হুমকি থামকি বহু মানুষ দেশের ভেতরে থেকেও দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি তো নিজেদের মধ্যেও সংঘাত এবং আস্তে আস্তে এটা দলের মধ্যে সংঘাত তৈরির প্রবণতা বা চেষ্টা করা হচ্ছে, এটাই চেয়েছিলেন। তো সুতরাং ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যা করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস যে ভারতের কথা বলা হচ্ছে যে ভারত এটা ঘটিয়েছে, ভারত এটার সাথে আছে, আওয়ামী লীগ আছে, ইয়েস তারা বেনিফিটেড, তারা থাকতেও পারে, কিন্তু প্রত্যেকটা কাজ আদতে, আমি গতকালই বলেছিলাম, প্রত্যেকটা কাজ আদতে তাদের পারপাস সার্ভ করছে। প্রথম আলো ডেইলি স্টারের ওখানে খুবই উগ্রডানপন্থীদেরকে দেখা গেছে, উগ্রডানপন্থীরা ফেসবুকে এটা নিয়ে আহ্বান জানাচ্ছেন লোকজনকে দেশ থেকে বিদেশ থেকে। ফলে বাংলাদেশে যে উগ্রবাদ, ইসলামিক এক্সট্রিমিজম, ইভেন ভারত বাংলাদেশে যে হাইকমিশনারকে ডেকে নিয়ে গেল, সেখানে এক্সট্রিমিস্টরাই ভারতের দূতাবাসের দিকে যাচ্ছে বলে বলা হয়েছে। তো সুতরাং আমরা খুব ভালোভাবে বুঝতে পারি কোন ন্যারেটিভটা কারকে সাহায্য করে। সুতরাং যারা আমাদের সামনে দেশপ্রেম দেখাচ্ছেন, দেশপ্রেম করে এগুলো করছেন, আমাদের এটা বুঝতে হবে
এর মধ্যে ভিন্ন খেলা থাকতে পারে, দ্যাটস হাই প্রবাবিলিটি তাদের, কারণ এটা ভারতের ওদেরই বয়ানকে সাহায্য করছে, দেশে যাদেরকে আমরা দেশপ্রেমিক হিসাবে দেখছি মিলিট্যান্ট ওয়েতে এসব করছেন। সতর্কবার্তা জানানোর চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, উসমান হাদি নিজে নির্বাচনের দিকে যাচ্ছিলেন। হাদি চলে গেছেন, হাদিকে যদি জিজ্ঞেস করা যেত তিনি কি করবেন, তিনি কি ভালো মনে করতেন এই সময়ে, আমি বিশ্বাস করি তিনি বলতেন এসব অ্যানার্কি না করে দেশ যেন নির্বাচনের দিকে যায়। 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অ্যানার্কি হয়েছে, এগুলোর প্রতি জনাব উসমান হাদির সমর্থন বা এগুলোর পক্ষে যাবার একটা প্রবণতা শুরুর দিকে ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি নির্বাচনেই মনোযোগ দিয়েছিলেন। সে অ্যানার্কিস্ট যারা নির্বাচনের পরিবেশ নাই, অবস্থা নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে ধরনের আলাপ করছিলেন, তাদের চাইতে উনি আলাদা হয়ে গেলেন। নিবিষ্ট মনে তিনি নির্বাচন করতে চেয়েছেন, তিনি ফান্ড চেয়েছেন মানুষের কাছে, মানুষ তাকে টাকা দিয়েছে, সে টাকায় মুড়ি বাতাসা কিনে মানুষকে খাইয়েছেন, রাস্তায় রাস্তায় হেঁটেছেন ফজরের নামাজের পর থেকে সারা দিন মানুষের সাথে জনসংযোগ করতে, উনি নির্বাচনের পথেই হাঁটা দিয়েছিলেন। তো সুতরাং উসমান হাদি একটা স্থিতিশীল বাংলাদেশ চেয়েছিলেন, যেটা শুধুমাত্র একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই হতে পারে, এবং নির্বাচন ছাড়া আর কিছুর মাধ্যমে সেটা সম্ভব না। শেষ পর্যন্ত উসমান হাদি সেটা বুঝেছিলেন। সুতরাং আমরা কেউ যদি মনে করি আমরা উসমান হাদির মৃত্যুতে কষ্ট পাচ্ছি, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তো তাহলে উসমান হাদি যেটা চেয়েছিলেন সেটাই করা উচিত। আমি আগের একটা ভিডিওতে এই ধরনের পলিটিক্যাল কিলিং অভ্যুত্থান পরবর্তী সময়ে তিউনিসিয়ার উদাহরণ দিয়ে বলেছিলাম, ওটা মারাত্মক এনার্জি তৈরি করেছিল। ঠিক একই ঘটনায় একইভাবে আমরা যাচ্ছি। সম্ভাবনা আছে এরকম চেষ্টা আরও হবে, কেউ কেউ হয়তো হত্যার চেষ্টা হবে, কেউ হত্যাকাণ্ডের শিকারও হতে পারেন, যে কেউ হতে পারেন, কারণ এখন বিরাট বিরাট সব বিপ্লবী দেখি, বলছি তো বহু সময় দেখিনি দেশের ভেতরে, মানে বিরাট গলা চড়াচ্ছেন অনেকে, জাস্ট চুপ করে বসেছিলেন, আমাদের সব দেখা আছে, সব জানা আছে। তো ফলে খুনটুন যদি আরও হয়ও, ওটা চাওয়া উচিত হবে আমাদের, সেটা যাতে নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত না করে। কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের মধ্যে একটা কেওস লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে নির্বাচনটা না হতে পারে। এই নির্বাচন যদি না হতে পারে, এটা আদতে ভারতের এক্সপেকটেশন যে ভারতকে আমরা শাস্তি দেব, ভারতকে প্রতিবাদ করব, বলছি না, এটা ভারতেরই পারপাস সার্ভ করছে। আই রিপিট, শুধু ভারত কি, বাংলাদেশেও কিছু রাজনৈতিক দল আছে, কিছু ব্যক্তি আছেন যারা চান না বাংলাদেশে নির্বাচন হোক। এটা নির্বাচন হওয়ার সাথে সাথে এই ক্ষমতার উপরে তাদের যে গ্রিপ আছে সেই গ্রিপটা চলে যাবে, বিশাল গ্রিপ তৈরি হয়েছে, মুহূর্তেই চলে যাবে। সো তাদের নির্বাচন চাওয়ার কোনো কারণ নাই, তারাও এটার সাথে জড়িত নন, কে বলবে? সো আওয়ামী লীগ, ভারত এবং বাংলাদেশের দু একটা রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তির স্বার্থ অ্যালাইন্ড হয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল, কথা বলতে কোনো রকম কোনো দ্বিধা রাখতে হবে না। সুতরাং উসমান হাদির হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি এই 4 গ্রুপ হতে পারে, কারণ যে কাণ্ড ঘটানোর চেষ্টা হচ্ছে সেটা থেকে আমরা এটা ইন্টারপ্রেট করতে পারি। এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার, অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে চলে যাওয়ার কথা বলতাম, কিন্তু প্রায় বলি যে ডক্টর ইউনূস সরকার চলে গেলে সম্ভবত আমরা আরও বেশি আনসার্টেনিটির দিকে চলে যাব। সে কারণে তাকে ক্ষমতায় রেখেই, ক্ষমতায় থেকেই কঠোর ব্যবস্থা নেবার জন্য আমরা কঠোরভাবে আহ্বান জানাচ্ছি। এবং প্লিজ আপনারা যারা মাঠে আছেন, মাঠে গিয়ে সব আটকে ফেলে বসে থাকার চিন্তা করছেন, এগুলো না করা ভালো হবে। এখন ওসমান হাদির মৃত্যুর জন্য আমাদের শোক আছে, দুঃখ আছে, ক্ষুব্ধতা আছে, কিন্তু এটা যাতে একটা নৈরাজ্য তৈরি না করে। প্লিজ, আমরা সবাই বিপদে পড়ে যাব। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজ আছে, এই জুম্মার নামাজের পর প্রচুর মানুষ একত্র হন, সেগুলো থেকে যেন আমরা এমন কিছু না করি যেটা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যায়। এই সম্ভাবনা নেই তা বলছি না, আছে। প্রচুর খেলোয়াড় ঢুকে পড়েছে দেশের ভেতরে, দেশের বাইরের, প্রত্যেকে দেশ বিরোধী। যারা এই খেলায় আছে, এই অ্যানার্কিতে আছে, প্রত্যেকে দেশ বিরোধী, দেশপ্রেমের নাম দিয়ে করছেন, কিন্তু প্রত্যেকে দেশ বিরোধী, প্রত্যেকে ভারত বা আওয়ামী লীগের দালালি করছেন, এটা মনে রাখতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়ায়, আমি আবারও এটা বলে শেষ করতে চাই, এই সরকারের উচিত হবে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া। ইভেন সেনাবাহিনীর প্রতি আমি বলছি যে সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সুতরাং তারা স্পন্টেনিয়াসলি স্টেপ নিতে পারেন। এখন তাদের সেই স্টেপ নিতে হবে, কারণ এগুলো নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে মোটামুটি, মানে ডক্টর ইউনূসের কথা মতো বাংলাদেশের শ্রেষ্ঠতম নির্বাচন ফালতু কথাই সরিয়ে রাখি, মোটামুটি মানের একটা গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হবে। এবং এটা নিয়ন্ত্রণের মাধ্যমেই এই আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখাতে হবে যে তারা কেপেবল এনাফ টু ডু দ্যাট। দেরি হয়ে যাচ্ছে। আমি আশা করি, আমি বিশ্বাস করতে চাই এই কাজটা অন্তত ভালোভাবে করা হবে। আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, অনেকে কমেন্টস করে ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করেন।
তার জন্য আমি কৃতজ্ঞ। তবে অনেকে গালাগালি করেন, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি সবসময় বলি, আগেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো, আমি দালাল, আই এম এ দালাল। আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, বঙ্গবন্ধুর দালাল। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এছাড়া আর কিছুই বুঝি না। আর আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরে, সেটা হচ্ছে যে এক নেত্রীর এক লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। এটাই আমার মাথায় ঘুরে। আমার কোনো নেতা নাই, আমার কেউ নাই, আমি এক শেখ হাসিনার সাথেই আছি, একাই আছি, একাই থাকবো। কেউ সাথে থাকলেও আছি, না থাকলেও আছি, আমি আছি। তারপরে এতক্ষণ যে চিন্তা করছে থাম্বেলে, এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরও 2-3টা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলো নিয়ে একটু কথা বলে ওই কথাটায় আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী, উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায়, তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে! তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে গা। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার, তোমরা খালি গাইল দিমো আর তোমরা মইরা চাঁদের দেশে ছাইদির লোকে দেখা করবা। এই তো। তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে। তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন, ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা অন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্নভাবে সময় কাটাইতেন, কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এইসব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাদলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই যে হান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব, আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন, এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকার শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষের পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নেই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন, এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে। আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলোও এখন সবার মুখে মুখে চাউর। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। বাকি এখনো তো মামলাও উঠে যাবে, কারণ 10 টাকা অস্তরিত হদিস নেই, এই মামলাও উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ, তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বললেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কি? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি স্ট্যাটাস, ওই সেই।
কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। তো মিলান, হ্যাঁ মনে রাখেন 12 তারিখ হাদির গুলি খাইল 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এ একটা ডট। এর পরেরটা কি হলো? এরপরটা দেখেন আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে, কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পাইনি, এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছে নেই সে। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যায় আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল মানে গত পরশুদিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারা বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না, তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে, আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে মারা গেছে, তখন আবার তারেক ভাই নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান, আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয়নি, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু, হাদি এখন মরে যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকা আসতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে 2 2 4 মিলে, তার মানে হাদি বাধা। কারণ হচ্ছে হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নুর তুষারও জড়িত, কারণ আব্দুল নুর তুষার বলছিল একটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে আনতারেকও জড়িত। তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারবে না, পারছে না হাদির কারণে, তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এইটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিং এর ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21শে আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো এখন তারেক আসতেছে, তারেকটা কেমনে বাধা দেওয়া যায়, এই জন্য তো তার মিটিংয়েই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে, তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজগট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে, সব দল থেকে দুই একজন, যেহেতু তারা বলছিল জাতীয় সরকার, দুই একজন নিয়ে দেখবে। যদি এটা দেশ, দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন, এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটা চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সব চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দোনোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা, যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা, বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।